আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, এই তথ্য কোথায় পেলেন শুভেন্দু? আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। সবাইকে শুভেচ্ছা। আমি সাকিব আলীকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই যে আজকে থেকে আমরা জানি যে বিজিবি বিএসএফ পর্যায়ের দিল্লিতে বৈঠক শুরু হয়েছে, ডিজি পর্যায়ের বৈঠক শুরু হয়েছে এবং এই সরকারের সময় এই প্রথম এই বৈঠকটি হচ্ছে। 4 দিনব্যাপী বৈঠকে বাংলাদেশের বেশ কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো বা ইস্যুগুলো বিজিবির পক্ষ থেকে উপস্থাপন করা হবে। এর পাশাপাশি আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর পেলাম যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 4,800 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত জানি না, আমি প্রতিদিনের খবর বা প্রতি মুহূর্তের খবর যতটুকু জানি, এই পর্যন্ত এ ধরনের কোনো খবর আমরা পাইনি। তিনি হঠাৎ করে এই ধরনের খবর আসলে কোথা থেকে পাচ্ছেন? আমি সাকিব আলীকে দিয়ে শুরু করি। জি, ধন্যবাদ। প্রথমত তো আমার পক্ষে বলা সম্ভব না যে তিনি এই তথ্যটা কোত্থেকে পেয়েছেন। তার তথ্য তো পাওয়ার কথা বিএসএফ থেকে, উনার তথ্য পাওয়ার কথা উনার কেন্দ্রীয় আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উনার পশ্চিমবঙ্গের যে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুতরাং উনি সে কোন গভর্নমেন্ট এজেন্সি থেকে তথ্যটা পেয়েছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে ঠিক সেইভাবে আমাদের বাংলাদেশে তো আমাদের গণমাধ্যম, আপনি যেটার একজন সিনিয়র রিপ্রেজেন্টেটিভ, আমাদের গণমাধ্যম তো বাংলাদেশের সীমান্তের উপরে একটা নজর রাখে এবং এখানে যখনই পুশিং করা হয় তখনই তো এটা বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হিসাবে, প্রধান খবর হিসাবে বিবেচিত হয়। আমরা জানি যে এই কয়েকদিন আগেই 60 জনকে করার চেষ্টা করা হয়েছে ওনার শুভেন্দু অধিকারীর দল ক্ষমতায় আসার পরে। তার আগে গত বছরও কিন্তু আমরা জানি যে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল এবং করেও দিয়েছিল এবং তাদের আবার অনেককে আবার ফেরত, মানে তারা আবার অন্য জায়গা দিয়ে ঢুকে গেছে, পুশিং করা হয়েছে। সুতরাং আমি জানি না, আমার কাছে মনে হয় বাংলাদেশের যে তথ্য, আপনিও যে তথ্য জানেন, আমিও যে তথ্য জানি, সেই অনুযায়ী আমাদের মনে হচ্ছে আমরা কোনো মতেই উনার বক্তব্যের সাথে একমত পোষণ করি না। উনার দেখাতে হবে যে উনি কীভাবে 4,000 পুশিং করেছেন, এটা উনি দেখাক। উনি দেখাতে পারেন নাই কোন এলাকা থেকে পুশিং করা হয়েছে, কত তারিখে করা হয়েছে, সে তাহলে উনি বলতে পারেন যে এই 4,000 ব্যক্তি কারা, তা উনি লিস্ট একটা করতে পারেন। তাহলে এগুলো একটাও উনি করেন নাই। কিন্তু আরও বলছেন যে 836 জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার যাকে বলে সেখানে তাদেরকে রাখা হয়েছে। রাইট, সেই 836 জনকেও উনি লিস্ট করুক, সেই লিস্ট তো আমাদের জানা উচিত। এই 836 জন উনি যদি প্রমাণই করে থাকেন আদালতে যে তারা বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশি তারা নাগরিক এবং তারা ভারতে অনুপ্রবেশ করেছে, তাহলে তো বাংলাদেশ সরকারের উচিত এই 830 জনকে নিয়ে নেওয়া, কারণ তারা আমাদের বাংলাদেশি ভাই বোন, আমাদের বাংলাদেশি নাগরিক। আমাদের বাংলাদেশি নাগরিককে তো বাংলাদেশ নিবেই। কিন্তু এই 830 জনের কিন্তু কথা আপনি কোনোদিন আগে শুনেছেন কিনা, আমি আজকের আগে কোনোদিনও শুনি নাই যে 830 জনকে এক জায়গায় চিহ্নিত করা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো উনি করছেন, যে আপনি জানেন ভালো করে যে ওনারা বিদ্বেষটা বাড়াতে চান, ওনারা দেখাতে চান যে আমরা বাংলাদেশি, তথাকথিত বাংলাদেশি বা মুসলিমদের উপরে আমাদের একটা জোর খাটানোর এখন সময় হয়েছে। এতদিন ধরে ওনারা বলেছেন যে মমতা ব্যানার্জির সরকার মুসলিম তোষণ করেছে, তার পরিবর্তে এখন ওনারা মুসলিম শোষণ করে ওনাদের যদি ভালো লাগে অ্যান্ড দে আর ফিলিং ভেরি গুড অ্যাবাউট ইট, তাহলে এটা ওনাদের ব্যাপার। আমার মনে হয় যে এটা আসলে মানুষের সাইকোলজি কীরকম, যেরকম আমরা যেভাবে বলি যে বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন, আমাদের যারা আছেন, তাদের প্রতি কিন্তু আমরা কোনো ধরনের কিন্তু আপনার বৈষম্যমূলক আচরণ করতে চাই না। আমরা কিন্তু চাই যে তারা আমাদের পূর্ণ নাগরিক হন। তাহলে আমাদের কোন ধরনের রাষ্ট্রীয় দর্শন বা রাষ্ট্রীয় নীতি আর উনাদের রাষ্ট্রীয় নীতির মধ্যে আপনি পার্থক্য দেখতেই পাচ্ছেন। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ডাক্তার সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। রুবেল ভাই, তাহলে কি তিনি মিথ্যাচার করছেন? ধন্যবাদ জাকির ভাই। সাকিব ভাই যেটা বললেন তার সব কথার সাথেই মোটামুটি আমি সহমত। আমার আলোচনাটা একই আলোচনা হবে। তবে এখানে একটা বিষয় কি, সাকিব ভাই, এটা মানে
বিজেপি এবং শুভেন্দু তাদের প্রয়োজন এই মুহূর্তে একটা সংঘাত তৈরি করা, যেটা তাদের আগামী যে নির্বাচন আছে, লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনে তাদের রাজনীতির জ্বালানির খোরাক হিসেবে তারা ব্যবহার করবে। ফলে আপনি যে বলতেছেন যে কোত্থেকে পেলেন খবর শুভেন্দু, শুভেন্দু আসলে কোথা থেকেও খবর পায় নাই। শুভেন্দু নিজেও জানে যে এরকম কোনো কিছু ঘটে নাই আর কি। তো তারপরে সে বলবে এই কারণে যে সে এক ধরনের হচ্ছে গিয়ে একটা, কিন্তু ভাই এইরকম একটা ফিগার স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলা একজন মুখ্যমন্ত্রী, উনি তো বলবেনই। এমন আগে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি, মানে তো পৃথিবীর ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী খুব কম আছে বা এরকম নেতা কম আছে যে হচ্ছে এতটা সাম্প্রদায়িক যে সে বলবে আমি অমুক ধর্মের লোকে ভোটে নির্বাচিত হয়েছি কিংবা অমুক ধর্মের লোক আমাকে ভোট দেয় নাই, ঠিক আছে, এরকম চরম সাম্প্রদায়িক কথাবার্তা যিনি বলেন, হ্যাঁ, এরকম প্রতিক্রিয়াশীল মানুষের পক্ষে অনেক কিছুই বলা সম্ভব আর কি। এবং তিনি আসলে গণতান্ত্রিক রাজনীতিটা করেন না আর কি। তবে এখানে যে দেখার যে বিষয়টা আছে, আমি আগেও আপনাদের একটা অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি, আবারও সেটা রিপিট করছি আর কি, এবং এটা সাকিব ভাইও বলেছেন যে তাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, ঠিক আছে, এটা তাদের বিষয়। সীমান্তটা কে দেখবে? প্রাদেশিক সরকার, রাজ্য সরকার দেখবে সীমান্ত? না, সীমান্ত দেখার দায় দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, অমিত শাহ আছেন, আরও অনেকে আছেন আর কি, তাদের দেখা সাক্ষাতের ব্যাপার আছে। এবং আরেকটি আলোচনা আছে, আলোচনাটা আবারও রিপিট করছি, যে গত বছর খানেকের মধ্যে জোহরা খাতুন নামে একজন নারী, গর্ভবতী নারী, তাকে পুশিন করেছিল। তিনি মামলা করার পর ভারতের উচ্চ আদালত বলেছেন এইভাবে করে পুশিন করে কাউকে দেশ থেকে বের করে দেওয়া বিনা বিচারে, বিনা তদন্তে, বিনা বিচার বিভাগীয় সিদ্ধান্ত ছাড়া, রায় ছাড়া, এটা হচ্ছে অবৈধ। ফলে এই যে পুরো বিষয়টি, তিনি কি ধরনের মানে মুখ্যমন্ত্রী বা কি ধরনের ব্যাপার স্যাপার যে বলা যায় যে তাদের কন্ডেম অফ কোর্ট করে এই কথা যদি কেউ বলে যে আমরা 4800 জনকে বের করে দিছি বা আমি একজনকেও বের করে দিছি, আমার যেখানে কোর্টের একটা রায় আছে, সুপ্রিম কোর্টের একটা রায় আছে উচ্চ আদালতের, সেখানে যদি আমি এরকম একটা ঘটনা ঘটায় আবার যদি একটা মাইকে এসে বলি, টেলিভিশনে এসে বলি, তাহলে আমার তো হচ্ছে কন্ডেম অফ কোর্টের মামলা খায় যাওয়ার কথা আর কি। অর্থাৎ শুভেন্দুর বিরুদ্ধে এখন মামলা হওয়া উচিত আর কি এই বক্তব্য দেওয়ার জন্য। ফলে এর বক্তব্য দেবে, কারণ তারা চায় যে এরকম বক্তব্যের মধ্যে দিয়ে একটু গরম হবে, একটু হচ্ছে কি বলে ক্লিপ বাড়বে, একটু ফুটেজ বাড়বে, একটা হচ্ছে টিআরপি বাড়বে, হ্যাঁ, লাইক কমেন্ট বাড়বে, এবং তাদের রাজনীতিটা একটু জোশে থাকবে। তাদের যারা হচ্ছে ভক্ত রয়েছেন, হ্যাঁ, ভক্ত, তাদেরকে দলীয় কর্মী বলতে চাই না, তাদের পার্টিজান না, তারা হলো ভক্ত। তাদের যে অন্ধভক্ত রয়েছে, অন্ধভক্তরা, হ্যাঁ, তারা খুশি হবে, তাদের হচ্ছে রাজনীতিটা একটু হচ্ছে আরো মানে খোরাক পাবে আর কি। আমি আপনার কাছেই আসতে চাই সাকিব ভাই। একটু বলি, আপনি জানেন কিনা এখন ভারতে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে যে ভারতের ডলার কিন্তু 100 টাকা 100 রুপিতে এসে ঠেকতেছে। এটা কিন্তু তাদের কাছে একটা বিরাট একটা কিন্তু 100 রুপিতে ডলার এসে ঠেকছে। তাদের ওখান থেকে যতখানি বিদেশি বিনিয়োগ ছিল 60 বিলিয়ন ডলারের মতো চলে গেছে বাইরে। তাদের এখন স্টক মার্কেট ইজ ফলিং, ফলে তাদের অবস্থা কিন্তু খারাপ, অর্থনৈতিকভাবে খুবই খারাপ। আপনি তো জানেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বলেছেন আপনারা বিদেশ যাবেন না, গোল্ড কিনবেন না, হ্যাঁ, জ্বালানির অবস্থা তো ভয়াবহ। সুতরাং এই সমস্ত সমস্যায় যখন জর্জরিত পশ্চিমবঙ্গ, তখন শুভেন্দু অধিকারী এখন আপনাকে এই ধরনের কথা বলে আপনার দৃষ্টিটা অন্যদিকে ফেরতে চাচ্ছে, ডিস্ট্রাকশন করে। জি, এবার আমি বিজিবি বিএসএফ বৈঠকের যে বিষয়গুলি, এজেন্ডাগুলি আছে বিজিবির পক্ষ থেকে, আমি সেই এজেন্ডার কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। সীমান্তের 150 গজের মধ্যে বিএসএফ এর যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ রাখার একটি দাবি আছে। বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় ড্রোন ও হেলিকপ্টারের অনুপ্রবেশ রোধ করা, সীমান্তবর্তী এলাকায় পরিবেশগত বিপর্যয় রোধে ত্রিপুরার শিল্প বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি স্থাপনের খরচ ভারতীয় কর্তৃপক্ষকে বহনের প্রস্তাব, ভারতের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সীমান্ত নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের জন্য ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা, পাটগ্রাম দহগ্রাম আঙ্গরপোতা অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য 3 বিঘা করিডোর ব্যবহারের বিষয়টি, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা। আপনার কাছে কি মনে হয় এই? আমি তো আপনার, হ্যাঁ বলেন। জি,
আপনার এই কথার মধ্যে থেকে আমি দুইটা তথ্য জানতে পারলাম যেটা আমি আগে জানতাম না। আপনার এই কথার এই ইয়েতে বিজিবি যেগুলো করতে যাচ্ছে তার মধ্যে যেটা জানতাম না সেটা হচ্ছে যে আমাদের সীমান্তের আকাশ সীমা যে ওদের ড্রোন এবং ওদের হেলিকপ্টার যে ধরেন অন্তত নিয়মিতভাবে না হলেও অনেকবার, যেটা মনে হচ্ছে একবার বা দুইবারের কথা নয়, বারবার যে লঙ্ঘন করছে এইটা নিয়ে কিন্তু আমি কোনো রিপোর্টিং তেমন দেখেছি বলে আমার মনে পড়ছে না। সুতরাং এটা কিন্তু আমার কাছে একটা নতুন। আমরা কিছু ড্রোন পড়তে দেখেছি সীমান্ত এলাকায়, এরকম ড্রোন নিশ্চয়ই পড়তে খবর দেখেছেন, যে কিন্তু সেই পড়ে আছে, সেই পড়ে নিয়ে মানুষ উল্লাস করছে আর কি, এরকম ঘটনা। হ্যাঁ, তো তাহলে এই ড্রোন তার মানে এই কোন ধরনের ড্রোন, তারা কোন ধরনের ইনফরমেশন নিতে চাচ্ছে, কোন ধরনের তথ্য চাচ্ছে, কোন সময় তারা এটা ব্যবহার করে, তাদের এটার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটার পরিবর্তে আমাদের কাউন্টার মেজার কি কি আছে, আমরা আমাদের ড্রোন ইয়ে করছি কিনা। আমরা জানি যে ওখানে 400টা ফেন্সিডিল ফ্যাক্টরি, মানে বলা হয় যে 400 থেকে 500-র মধ্যে ফেন্সিডিল ফ্যাক্টরি আছে। এখন আমাদেরও কি এগুলো দেখা উচিত না? আমাদের কি এগুলো ফুটেজ নেওয়া উচিত না? আমরা কি আমাদের আকাশসীমার মধ্যে থেকে সীমান্তকে দেখতে পাচ্ছি কি না, এগুলো আমি জানি না। সুতরাং বিজিবির এই বিষয়টা আমি জানতাম না। আর হেলিকপ্টার যদি আপনার আকাশসীমা লঙ্ঘন করে বারবার, এবং আপনি যদি সেটার আপনি যদি ইয়ে না করেন, আপনি যদি প্রতিবাদ না করেন এবং প্রতিরোধ না করেন, তাহলে আমি বলবো যে আমার মনে পড়ছে যে আপনার আজকে থেকে 4-5 বছর আগে বোধহয়, বা 3-4 বছর আগে শেখ হাসিনার সময় ওই আরাকান আর্মি বা মিয়ানমার আর্মি, সেই সময় আপনারা আমাদের 25 বার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল, এবং সেই সময় শেখ হাসিনা আমাদেরকে একবারও কিন্তু আমাদের আকাশসীমা সার্বভৌমত্ব, আকাশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য কিচ্ছু করেননি। এবং আমার মনে আছে যে এরপর উনি বলেছিলেন যে ভাগ্য ভালো বেঁচে গেছি, যুদ্ধ লাগেনি, এরকম ওনার একটা কথা ছিল। কারণ উনি বাঙালিদেরকে মারার জন্য ওনার বেশি ইচ্ছা করে ইয়েতে বিদেশিদের সাথে ফাইট করার থেকে। সো এখন কথা হচ্ছে যে ওইখানে যেরকম হয়েছে, তাহলে বাংলাদেশ নতুন এখন সরকার এসেছে, নতুন বিপ্লব হয়েছে, নতুন সরকার এসেছে, তারা আমাদের সার্বভৌমত্ব কতটুকু দেখবে এবং কি করছে সেটা নিয়ে মানে আমার কাছে খুব বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার কাছে নতুন, সেটা হচ্ছে যে এই যে বর্জ্য ইটিপি, অর্থাৎ তার মানে ত্রিপুরার ওখানে তারা শিল্প প্রক্রিয়াজাতকরণের সময় যে বর্জ্য ইয়ে হয় আপনার উৎপাদিত হয়, সেই বর্জ্য পানি দিয়ে চলে আসছে, এবং এই পানিটা আসছে বাংলাদেশে, কারণ আমরা আপনার ভাটিতে, সুতরাং আমাদের এখানে আসছে। এখন এই জন্য বিজিবি বলছে যে আমি এভাবে ধরে নিচ্ছি যে তোমরা ইটিপি ওখানে স্থাপন করো, যাতে খরচটা আমার তোমাকেই এখানে দিতে হবে। তোমরা দিবা, যাতে আমাদের এখানে এই মানে আপনার কন্টামিনেটেড এই পানি, মানে দূষিত পানিটা না আসে। তার মানে এতদিন ধরে কিন্তু দূষিত পানি আসছে, এবং এই দূষিত পানি আমরাই কিন্তু এই দূষিত পানি ব্যবহার করছি, এবং আমরা এটার কিন্তু ফলভোগ করছি। সুতরাং আমার কাছে এটাও আরেকটা নতুন খবর ছিল। এই খবরটা আমাদের আগেও গণমাধ্যম যদি আমাদেরকে দিতেন তাহলে ভালো হতো প্রথম দিকে। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, এই যে আলোচনার যে এজেন্ডাগুলো, আপনার কাছে কি মনে হয় এইগুলোর কূটনৈতিক সমাধান আসলে কিভাবে সম্ভব? ডিজি পর্যায়ে আলোচনার মাধ্যমে কি এগুলো কমানো সম্ভব, নাকি আসলে দুই পর্যায়ে রাখলে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার প্রয়োজন আছে? আসলে এটা রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবেই হচ্ছে সমস্যার সমাধান করতে হবে। এটা শুধু বিএসএফ বা বিজিবির প্রধান বা কর্তাদের আলোচনার মধ্যে দিয়ে কোনোদিনই সম্ভব না, সমাধান করা সম্ভব না আর কি। তবে এটা আমাদের হচ্ছে একটু আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যাপ্রোচটা হচ্ছে একটু নতুনত্ব রয়েছে, এবং এর মধ্যে এক ধরনের নতুন মানে রয়েছে, সাহসিকতাও রয়েছে, পেশাদারিত্ব রয়েছে। আমরা সাধারণত এরকম ব্যাপারগুলো দেখি না। অনেক সময় দেখা গেছে যে সব কিছুতে এক ধরনের ডিফেন্সিভ রোল আমরা অতীতে প্লে করতাম আর কি। সেই জায়গায় এটা চোখে চোখ রেখে কথা বলা ঠিক বলবো না, তবে এটা হচ্ছে যে আমি প্রথমত মনে করেছি যে এই বৈঠকটা হতে যাচ্ছে যে শুধুমাত্র বলা যে তোমরা এভাবে পুশ ইন করো না, পুশ ইন পুশ ব্যাক, এটা নিয়ে হচ্ছে তাদের আলোচনা থাকবে। কিন্তু এইখানে যে হচ্ছে বাংলাদেশ থেকে আরও 4টা চমৎকার বিষয় উত্থাপন করেছে তাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অধিকারকে নিয়ে বিজেপি, এটা নিঃসন্দেহে হচ্ছে ধন্যবাদ পাওয়ার একটা বিষয় রয়েছে বিজেপি কর্তৃপক্ষের। তবে এখন ফলাফলটা কি হবে, ফলাফলটা আসলে আমাদের হাতে না, বিজেপির হাতেও না। ফলাফলটার ক্ষেত্রে হচ্ছে এটা বাইল্যাটারাল উদ্যোগ যেমন থাকতে হবে আর কি, পলিটিক্যাল উদ্যোগ থাকতে হবে, সরাসরি হচ্ছে মন্ত্রী পর্যায়ে আলোচনা থাকতে হবে, রাজনৈতিক পর্যায়ে আলোচনা থাকতে হবে, এবং একই সাথে কিছু কিছু বিষয় আমার মনে হয় মাল্টিফ্যাক্টরিয়াল ব্যাপার আছে। হ্যাঁ, এটা খুবই আন্তর্জাতিক ব্যাপার রয়েছে আর কি।
এখানে পরিবেশের প্রশ্ন আসছে, এবং এখানে হচ্ছে সব কিছু মিলায় আমাদের ইস্যুগুলো শুধুমাত্র দ্বিপাক্ষিক জায়গায় রেখে আমরা মনে হয় না সমাধানটা করতে পারবো। তো এই জায়গাটা হলো নিঃসন্দেহে আগের আমাদের যে আলোচনা ছিল আগের রাউন্ডে আলোচনা আমরা দেখেছি যে ভারতের যে রাজনৈতিক দল, যে শাসক দল এখন ক্ষমতায় রয়েছে, সেই শাসক দল উত্তেজনা তৈরি করতে চায়, এবং এটা খুব চমৎকার একটা জিনিস আমাদের আলোচনা উঠে এসছে, এবং সাকিব ভাই যেটা বলেছেন যে হচ্ছে, এবং এটা খুবই সত্য ঘটনা। দেখেন এখন ভারতের সরকার, এখন হচ্ছে গিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি বিব্রত পরিস্থিতি কী নিয়ে, সে একটা আতঙ্কে তারা রীতিমতো আতঙ্কিত, ঠিক আছে? অর্থাৎ ওখানকার তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নতুন একটা তরঙ্গ তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টি আর কি। ককরোচ জনতা পার্টি নিয়ে দেখা গেল যে বিজেপি বলতো যে আমরা সবচেয়ে বড় পার্টি, আমাদের সবচেয়ে বেশি ফলোয়ার্স, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার্স হচ্ছে বিজেপিতে, কোন রাজনৈতিক দল হিসাব করলে। হ্যাঁ, ককরোচ জনতা পার্টি কয়েকদিনের মধ্যে তার ফেসবুকে ফলোয়ার বা টুইটারের ফলোয়ার পার হয়ে গেছে বিজেপিকে নিয়ে, এখন বিজেপি ভয় কাঁপতেছে আর কি। তো এরকম নানান ইস্যুর কারণেই তো, সেখানে বেকারত্বের কারণে, সেখানে ধরেন মেডিকেল পরীক্ষার কোশ্চেন র্যান্ডমলি সেখানে ফাঁস হয়ে যায়, নিট পরীক্ষার কোশ্চেন, এবং সেখানে নানান ব্যাপার রয়েছে। এই সমস্ত ব্যাপার স্যাপার, দুর্নীতি বলেন বা টাকা পাচার বলেন, আপনার হচ্ছে গিয়ে শেয়ার বাজার, মূল্যস্ফীতি, সব কিছু মিলায় সেখানকার হচ্ছে গিয়ে সরকার খুবই নাকাল অবস্থায় আছে। সেই নাকাল অবস্থায় সেই সরকার কখনোই হচ্ছে বাংলাদেশের সাথে একটা উইন উইন সিচুয়েশনের, সত্যিকার একটা পজিটিভ একটা ডেমোক্রেটিক ডিপ্লোম্যাসি যে করবে বাংলাদেশের সাথে, সেটা কিন্তু আমরা আশা এখন করতে পারি না। ওটা তো এই শাসক দল বিজেপির কাছ থেকে বাংলাদেশ আশা করতে পারে না। ফলে বাংলাদেশকে সাপও ভাঙা যাবে না, মানে সাপও মারতে হবে, এই প্রবলেমগুলো সলভ তাকে করতে হবে, লাঠিও ভাঙা যাবে না। তার যে তারা হলো প্রভোকেশন দেবে, শুভেন্দুর মতো মানুষরা প্রভোকেশন দেবে, সেই প্রভোকেশনে আমরা খুব বুঝে সুঝে আমাদের প্রভোকেশনকে মোকাবেলা করতে হবে। সোশ্যাল মিডিয়ায়, ভারতের সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশ সীমান্ত নিয়ে যে অপপ্রচার বা বিভ্রান্তিকর যে তথ্যগুলো ছড়ানো হয়, যেটি বিজিবির পক্ষ থেকেও সেই দাবি তোলা হবে 4 দিনের যেই সম্মেলন বৈঠকে, সেটা আসলে কিভাবে মোকাবেলা করা সম্ভব? ভারত কি বন্ধ করবে বাংলাদেশের সম্পর্কে, বিশেষ করে সীমান্ত সম্পর্কে অপপ্রচার? আসলে আপনার ভারত বা ভারত বলতে আমি ভারতের বর্তমান শাসক দলকেই বুঝতেছি, ঠিক আছে? তারই একটা ক্যারেক্টার একরকম আর কি। সেই ক্যারেক্টারের সেই দল যারা হচ্ছে বলে যে তাদের মানুষদেরকে এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে লেখাপড়া করায় আর কি, তারা রাজনীতিকে, দেশের ইতিহাসটাকে সব কিছু তারা বদল করে দেওয়ার চেষ্টা করতেছে আর কি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি। মানুষকে যা ইচ্ছা তাই বোঝানোর চেষ্টা করতেছে, এবং হচ্ছে অনেক ক্ষেত্রে, কতক ক্ষেত্রে তারা ব্যাপক ব্যাপক সফলতা অর্জন করতেছে আর কি। ফলে এই সোশ্যাল মিডিয়াতে বিজেপি, আরএসএস এরা যেই রকম হচ্ছে গ্রিপ তাদের দেশে তৈরি করছেন, এবং তাদের দেশের যে মূলধারার মিডিয়াগুলো ছিল সেগুলাও দেখা গেছে তাদের সেই ধর্নাঢ্য সেই আদানি, আম্বানি এদেরকে দিয়ে এমন এক সিচুয়েশন তৈরি করে ফেলছে, মূলধারার মিডিয়াও মোটামুটি গদি মিডিয়া হয়ে গেছে। ফলে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দুটোই এখন হচ্ছে আসলে সত্য থেকে, বাস্তবতার থেকে, এবং সাংবাদিকতার যে মূল একটা মহান স্রোত ছিল, এবং ভারতের যে একটা ঐতিহ্য ছিল সাংবাদিকতা নিয়ে, যা বলা হতো যে জার্নালিজমকে তাদের দেশের পঞ্চম স্তম্ভ বলা হতো তাদের গণতন্ত্রের, ওই স্তম্ভ অলরেডি ভেঙে গেছে। তাদের গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ ভেঙে তারা ছুঁড়ে ফেলছে এই বিজেপি গত 1.5 দশকে। এখন এই পরিস্থিতিতে তাদের সোশ্যাল মিডিয়ার কাছ থেকে আপনি হচ্ছে সুন্দর গণতান্ত্রিক সুবোধ আচরণ আশা করবেন, সেটার কোনো সুযোগ নাই আর কি। ফলে সেই সোশ্যাল মিডিয়াকে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে, আমাদেরকে হচ্ছে মোকাবেলা করতে হবে, এবং অনেক ক্ষেত্রে ইগনোর করতে হবে তাদের। কোথায় কে চিল্লাচিল্লি করছে, কোথায় কোন পশু ডাকাডাকি করছে, ওটার সব কথার উত্তর আমাদের দরকার নাই। আমি আপনার কাছে আসবো, আবার আমি পর্যায়ে সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, আরেকটি বিষয় ছিল যে বর্তমানে যে পুশিনের চেষ্টা, তারা অপচেষ্টা তারা করছে, এই অপচেষ্টাটা কেন করছে তারা? আসলে প্রপার ওয়েতে না গিয়ে, আসলে কূটনৈতিকভাবে এটি সমাধান না করে কেন তারা? আমার ভাই রুবেল যেটা বললেন, উনি তো রাজনীতির থেকে, উনি যেহেতু রাজনৈতিক লাইন থেকে আসেন, উনি রাজনীতির মানুষ। একটা রাজনৈতিক বিষয়কে কিন্তু একদিনে ডেভেলপ করা হয় না, এবং একদিনে যেমন ডেভেলপও করা হয় না, একদিনে এটাকে শেষও করা যায় না। এইটা তো আজকের থেকে শুরু হয় নাই। এই যে বাংলাদেশ অনুপ্রবেশকারী, আমার মনে হয়, আমাকে এখন দেখতে হবে, আই হ্যাভ টু চেক,
বাট আই থিঙ্ক ইট ইজ এ ইস্যু উইচ ইজ 20 years old. 20 বছর ধরে এই অনুপ্রবেশকারী করে বিজেপি এই 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 আপনার স্লোগানটাকে বা এই একটা ইস্যু বানিয়েছে তারা। এবং সেটা আপনি জানেন যে সেটা খালি আপনার পূব দিকেই না, তারা পশ্চিম দিকেও আপনার সেটা বম্বে বলেন, সেটা দিল্লি বলেন, সেটা মহারাষ্ট্র বলেন, সব জায়গাতেই তারা কিন্তু এই ইস্যুটাকে কিন্তু নানান জায়গায় নিয়ে আসছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং আমাদেরকে আপনি জানেন যে মুসলমানদের বিরুদ্ধে যেরকমভাবে কথা বলেন, প্রধানমন্ত্রী কথা বলেন ওনাদের দেশের হোম মিনিস্টার যিনি বিজেপি তিনি কিন্তু আমাদের উই পোকা বানিয়েছেন, এইভাবে বেরিয়ে নিয়েছেন। এই কথাগুলো যদি উনার বলাতে উনাদের লাভ যদি না হতো তাহলে তো এটা উনারা বলতেন না। এইটা বলে উনাদের লাভটা কি হয়েছে? উনারা লাভ করেছেন যে তারা বলেছেন হিন্দুদের ভোট এক করো। তাহলে 80% হিন্দু আছে, 20% মুসলমান আছে, 20% মুসলমান আমার দরকার নাই, 80% হিন্দু একসাথে হও বিজেপির আন্ডারে। 80% ওনারা হিন্দুকে তো আর এক করতে পারেন নাই, কিন্তু ওনারা যদি 40% হিন্দুকেও এক করতে পারেন বা মানে অর্ধেক হিন্দুকে যদি ওনারা এক করতে পারেন, যেটা ওনারা করেছেন, করে ওনারা কিন্তু আপনি, এবং এখানে আমি আরও কয়েকটা জিনিস একটু কথা বলতে চাই যে এটাকে ওনারা করেছেন এবং এটা ছিল মুসলিম বিদ্বেষ, যেটা কাশ্মীরে বলেন, যেটা আপনি ইউপিতে দেখতে পাচ্ছেন যখন আপনার লখনৌর নাম চেঞ্জ করে দেওয়া হয় বা অন্যান্য যে সমস্ত মুসলিম নাম ছিল চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এরকম যেমন করা হচ্ছে, ঠিক সেরকমভাবে আপনার এই বাংলাদেশি অনুপ্রবেশকারী জিনিসটাকে ব্যবহার করা হয় আসাম, আপনার ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং এই এলাকায়। আবার আমি একটু আগে যেটা বলছিলাম যে বাঙালি অনুপ্রবেশকারীদের কথা দিল্লিতেও ব্যবহার করা হয়, বোম্বেতেও ব্যবহার করা হয়, এবং এটা করে তারা ফল পেয়েছে। না ফল পেলে যদি এটাতে 1% ভোটও তার বেড়ে থাকে, তার যদি 1000 ভোটও যদি এটাতে বেড়ে থাকে, তো তাহলে তার যে ক্ষমতার, এটা তো একটা মিক্স ক্ষমতার মধ্যে, এটা তার একটা বিষয়, এবং এই বিষয়টা তারা ব্যবহার করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যবহার করে তারা জিততে পারবে। সো আমি যেটা মনে করি, এবং এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা জার্মানির দিকে যদি দেখি ঐতিহাসিকভাবে, জার্মানিতে দেখবেন যে জুদের উপরে অত্যাচার, বা আপনি দেখবেন যে যখন কৃতদাস প্রথা ছিল আমেরিকার দক্ষিণে, যুক্তরাষ্ট্রের দক্ষিণে, সেখানে যখন তাদের উপরে অত্যাচার, তারপরে যখন তারা স্বাধীন হলো, মানে যখন গৃহযুদ্ধ শেষ হলো, সিভিল ওয়ার শেষ হলো, তারপরে ওরা যখন কৃতদাসরা মুক্ত হলো, তারপরেও 100 বছর ধরে তাদেরকে আপনার যে অত্যাচার করা হইতো, নিষ্ঠুরতা দেখানো হইতো, এই নিষ্ঠুরতা কিন্তু আবার আরেকটা জায়গায় দেখানো হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলে। ইসরায়েলেও কিন্তু একটা জিনিস আছে যে ইসরায়েলে বলা হয় যে ওখানে আপনি জানেন 120 জন হচ্ছে গিয়ে আপনার জাতীয় সংসদের মেম্বার, সেখানে 8 জন মেম্বার কিন্তু আরব, কিন্তু ওখানে জুইশ দলগুলা, ইহুদি দলগুলা প্রতিজ্ঞা করেছে যে তারা কখনই আরব দলকে তাদের সরকারে নিবে না, অর্থাৎ আরবদের সাথে করবে না। ঠিক একই জিনিস আমরা দেখতে পাই আসামে। আসামে বলা হচ্ছে যে আসামে কিন্তু 30 থেকে 40% ভোটার কিন্তু মুসলিম। একসময় কিন্তু মুসলমান কিন্তু আপনার হইতো আপনার মুখ্যমন্ত্রী হয়েছে আসামে, হ্যাঁ, সাদুল্লাহ সাহেব বোধহয়, ইফ আই এম নট মিস্টেকেন। কিন্তু এখন আর হয় না। এখন হয় না কেন? কারণ ওই 60% হিন্দু খালি ধর্মীয় ভিত্তিতে তারা 40% মুসলমানকে কোনো মতেই তারা কোনো ধরনের অধিকার পাইতে দিবে না দেখে, বা এনজয় করতে দিবে না দেখে, তারা আলাদা করে দিয়েছে, মানে তাদেরকে আলাদা করতে পেরেছে। সুতরাং আমার মনে হয় যে এই যে পোলারাইজেশন, বিভক্তিকরণ, সমাজের বিভক্তিকরণের জন্য এই অনুপ্রবেশ বলেন বা এটা একটা বিরাট বিরাট ভূমিকা পালন করেছে। আমাকে এবার যে একটা বিরতি দিতে চলতে, বিরতির পর আবারও ফিরছে আলোচনায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছে এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী এবং সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আমি এই পর্যায়ে রুবেল ভাইকে দিয়ে শুরু করতে চাই। এবার একটু দেশের বাইরের দিকে একটু দৃষ্টি দিতে চাই। ইরান ইসরায়েল, আবার বলা হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধবিরতি চলছিল, সেটি পাল্টাপাল্টি একটি হামলা আমরা দেখেছি, এবং বলা হচ্ছে যে সামনে আরও কি হবে, মানে একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আপনি কিভাবে দেখছেন? আসলে আবার কি শুরু হয়ে যাবে যুদ্ধ, নাকি এটি একটি কৌশল? ইসরায়েলের ক্ষেত্রে কৌশল টৌশল না আর কি, এটা তো তাদের নীতিগত জায়গায় আর কি, তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে, ঠিক আছে।
এবং আপনি যখন হচ্ছে এখানে ইরানে মোটামুটি একটু বন্ধ ছিল হামলা আমেরিকার পক্ষ থেকে এরকম চুক্তি হওয়ার চেষ্টা হচ্ছে, একটা শান্তি স্থাপনের চেষ্টা হচ্ছে, ঠিক সেরকম এক পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি দেখবেন যে লেবাননে তার আগ্রাসন সে কিন্তু কন্টিনিউ রেখে গেছে। এবং সেখানে শুধু ওই যে বোমা হামলা বা ড্রোন টোন ইত্যাদি মিসাইল টিজাইলের মধ্যে থাকে নাই, আকাশপথে হামলা না, সেখানে কিন্তু তাদের পদাতিক বাহিনী হচ্ছে এখানে আগ্রাসন করেছে এবং অনেকখানি এলাকা তারা হচ্ছে গিয়ে দখল করে নিয়েছে। অর্থাৎ তারা হচ্ছে তাদের কাজ কিন্তু একদম মানে ওদিকে সবার দৃষ্টি ইরানের দিকে, সবার দৃষ্টি হচ্ছে শান্তি আলোচনার দিকে, এটা হবে কি হবে না, আর ওদিকে ইসরায়েল একদম হচ্ছে গিয়ে ইয়া করে তার মানে কোমর বেঁধে সে পড়ে আসে আর কি লেবাননের আগ্রাসন করা নিয়ে আর কি। এবং সেটা নিয়ে কয়েকটি পৃথিবীতে কিছু প্রতিবাদও হয়েছে, কয়েকটি দেশ প্রতিবাদ করছে আর কি। এবং হচ্ছে আমেরিকা এই জায়গায় খুব বেশি মনোযোগ দেয় নাই, সমর্থন দেয় নাই, আবার তার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সেভাবে দেখায় নাই। যদি ইউরোপকে দেখেছি এবার একটু ইউরোপের বিভিন্ন দেশের একটু ডিফারেন্ট ভাইব আমরা পেয়েছি মানে ইসরায়েলের ক্ষেত্রে আর কি। এটা একটা পজিটিভ ঘটনা পৃথিবীর বিশ্ব রাজনীতির জন্য আর কি। কিন্তু যত কিছুই হোক ইসরায়েল হচ্ছে এবং নেতানিয়াহু হচ্ছে গিয়ে আপনার একেবারে হচ্ছে কোমর বেঁধে নেমে আসছে আর কি। একটা আলোচনা আছে, ছোট্ট একটা আলোচনা আছে, ঠিক আলোচনাটা হলো এরকম যে নেতানিয়াহু তিনি যদি প্রাইম মিনিস্টার না থাকেন ইসরায়েলের, ধরেন আজকে তাকে কোনো কারণে তার সরকারের পতন ঘটলো এবং তাদের সরকার কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, তার লিকুদ পার্টি একটা কোয়ালিশন গভর্নমেন্ট, এটা আপনারা জানেন। এবং সেখানে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আর কি। আর পিআর পদ্ধতি নির্বাচন হওয়ার পর যেটা ঘটে সাধারণত সেটা হচ্ছে যে অ্যাবসোলুট মেজরিটি, এটা খুব কঠিন একটা ব্যাপার হয় আর কি। তো সেখানে হচ্ছে নানা ধরনের শরিকদেরকে নিতে হয় এবং কতগুলো শরিক থাকে, তারা খুবই এক্সট্রিমিস্ট শরিক আছে এই জেরুজালেমের পার্লামেন্টে, এই ইসরায়েলের পার্লামেন্টে আর কি। এবং সেই শরিকরা এমন আছে যে তারা যুদ্ধ ছাড়া কিছু বুঝতে চায় না এবং তারা গ্রেটার ইসরায়েল ছাড়া, বৃহত্তর ইসরায়েল স্থাপন ছাড়া তারা কোনো কিছুই তারা বুঝতে চায় না আর কি। এবং যে কোনো কারণে যদি সেরকম হচ্ছে পার্টিগুলা যদি তাদের সমর্থন প্রত্যাহার করে, তাহলে নেতানিয়াহুর এই গভর্নমেন্ট ধাম করে পড়ে যাবে। গভর্নমেন্ট পড়তেই পারে, আবার নির্বাচন হবে, কিন্তু ঝামেলা একটা আছে। ঝামেলা হচ্ছে কি জানেন, এর আগের টেনিউরে নেতানিয়াহু যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি দুর্নীতি করছেন, তিনি কিছু ঘটনা ঘটাইছেন। সেই ঘটনার জন্য সেখানকার আদালত তার কিন্তু জেল নির্ধারণ করে দিছে, তার ঘাড়ের উপরে জেল আছে, নেতানিয়াহুর ঘাড়ের উপরে জেল এবং গ্রেফতারি পরোয়ানাও আছে, গ্রেফতারি পরোয়ানা আছে। জাস্ট তিনি প্রাইম মিনিস্টার, অতএব প্রাইম মিনিস্টারকে অ্যারেস্ট করা যাচ্ছে না। কালকে তিনি প্রাইম মিনিস্টার না, তাকে জেলখানায় চলে যেতে হবে আর কি। তো এরকম ভাবে তার তো এখন পার্সোনাল ইস্যু হয়ে গেছে, কেন যে কোনোভাবে যুদ্ধ বিগ্রহ চালাতে হবে, অমানবিকভাবে শিশু হত্যা হচ্ছে, আপনার হচ্ছে গাজা তো গেল, এখন তো হচ্ছে মানে পশ্চিম তীরে সেখানে শুরু হয়ে গেছে, আরেক দিক দিয়েও হামলা শুরু হয়ে গেছে, তারপর লেবাননে চলতেছে। তো সবকিছু মিলে তারা এই মানে তার নিজের ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন। এখানে একটা কথা একটু বলতে হবে, একটা জিনিস আমাদের একটা মিস করে যাই মাঝে মাঝে, আমাদের ভাইয়ের আলোচনার সাথে একটুখানি আমার ডিফারেন্স আছে আর কি। হিন্দু, উনি বলতেছেন যে হিন্দুদের একত্রিত করতে হবে। আসলে হিন্দু বা ইহুদির বিষয় না, ইহুদি বা যে হিটলার যাদেরকে মারার চেষ্টা করেছেন সেই ইহুদি, আর এই যে জায়নিজম, এই জায়নিজম এটা ডিফারেন্ট জিনিস। এমনকি হচ্ছে হিন্দু এবং হিন্দুত্ববাদ, এটা কিন্তু একটা আলাদা জিনিস, এটা একটু মনে রাখতে হবে। এই হিন্দুত্ববাদ নিয়ে সাভারকারের যে হিন্দুত্ববাদ, সেটাকে নিয়ে আজকে বিজেপি আরএসএস চলতেছে, আর আজকে নেতানিয়াহুরও চলতেছে কিন্তু জায়নিজম নিয়ে। ইটস ডিফারেন্ট থিংস, ঠিক আছে? এবং এটা হচ্ছে রিলিজিয়ান এবং পলিটিক্স, এটা যখন মিক্সচার করে, হ্যাঁ, এবং কায়েমি গোষ্ঠী হচ্ছে রক্ষা করবার জন্য এবং হচ্ছে ক্যাপিটালিজমের তার শোষণ ব্যবস্থাকে রক্ষা করার জন্য এক মানে অদ্ভুত ধর্ম এবং হচ্ছে গিয়ে শোষণের এক অদ্ভুত মিশ্রণ এটা, ঠিক আছে, যেটা আমরা দেখতেছি ইসরায়েলে এবং ভারতেও মাঝে মাঝে এটা উস্কে উঠতেছে আর কি। রুবেল ভাই, আমি আপনার কাছে আবারও আসবো, আমি পর্যায়ে সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, আলোচনায় যাবার আগে আমি আইআরজিসির একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তারা বলছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে ইসরায়েলে চালানো এই হামলা আরও ব্যাপক জবাবের একটি সতর্ক বার্তা। যদি আগ্রাসনের পুনরাবৃত্তি হয় তাহলে ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে আরও ব্যাপক জবাব দেবে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে।
আপনি কিভাবে দেখছেন আসলে এটি কি আরো গড়াবে নাকি শেষ হয়ে যাবে? যুদ্ধটা তো যে যুদ্ধটা শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, ইসরায়েল এবং আমেরিকা একদিকে এবং ইরানের উপর যে আক্রমণ শুরু হলো, সেটা তো শেষ হয়েছিল, প্রথম ধাপটা শেষ হয়েছিল 8ই এপ্রিল। জি। যেটা তাহলে 8ই এপ্রিল 40 দিনের মোটামুটিভাবে সংঘাত। তারপরে যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু ইসরায়েল কিন্তু আপনার হিজবুল্লাহর উপরে আক্রমণ চালিয়ে যেতে থাকলো। এখন বিষয়টা হচ্ছে যে তারা থামলো না কেন, তারা হিজবুল্লাহকে আক্রমণ করলো কেন, করলে এবং হিজবুল্লাহকে কেন করলো? তারা তো ইরাককেও আক্রমণ করতে পারতো, তারা তো ইরানকে আক্রমণ করতো, তারা না করে হিজবুল্লাহকে কেন করে, সেটাও তার একটা বিষয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে কেন তারা যুদ্ধ করে, সেটার যুদ্ধ করে কারণ হচ্ছে যে রুবেল যেটা বললেন যে সেটা হচ্ছে যে ইসরায়েলের ভেতরে একটা ভাবমূর্তি হচ্ছে যে যুদ্ধ যদি থাকে তাহলে যুদ্ধের নেতৃত্ব দিতে পারে নেতানিয়াহু, আর অন্যরা যারা আছে তারা হচ্ছে শান্তির সময়ের প্রধানমন্ত্রী। ধরেন নাফতালি বেনেট যদি হয় বা ইয়ার লেপিড যদি হয়, তো তারা হচ্ছে গিয়ে একটু শান্তিকামী, সুতরাং তারা এত আপনার উগ্র জাতীয়তাবাদী না, সুতরাং তাদের থেকে বরং আমরা নেতানিয়াহুকে চাই, এই ধরনের একটা ইয়ে। সুতরাং নেতানিয়াহু যতবার পেরেছে, যখনই তার ইলেকশনের সময় আসে তখনই সে কিন্তু একটা যুদ্ধ লাগায় দেয়, সে যখন একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়, সেটা লেবানন হয় এবং লেবানন হচ্ছে তার জন্য সবচাইতে কাছের। আচ্ছা, সুতরাং সে এই যুদ্ধটা লাগাতে চাচ্ছে যাতে তার অক্টোবর মাসের মধ্যেই তাকে ইলেকশন করতে হবে, অক্টোবর 7-এর মধ্যে। সুতরাং অক্টোবরতে এই ইলেকশন যেটা করতে হবে, সেই ইলেকশনে সে জিততে চায়, সে জেতার জন্য তাকে যুদ্ধ করতে হবে। আর যে রুবেল যেটা বললেন যে যেহেতু সে যদি জিতে না পারে তাহলে তাকে জেলে যেতে হতে পারে, কারণ তার বিরুদ্ধে অলরেডি সে কত ইল্লিগাল আপনার প্রচুর উপঢৌকন নিয়েছে অনেক, এবং সেগুলো কিন্তু তারা প্রমাণ পেয়েছে। তার ওয়াইফেরও, তার স্ত্রীরও বোধহয় এটা হতে পারে। এর আগে আপনি জানেন কি জানি না যে ইসরায়েলের কিন্তু 2জন প্রধানমন্ত্রী কিন্তু জেলে গেছে, একজন ইহুদ ওলমার্ট এবং আরেকজন বোধহয় এরিয়েল শারন, দুজনেই আপনার জেল খেটে এসেছে, খালি এখন নেতানিয়াহু বাকি আছে। সুতরাং আমরা এখন বুঝলাম যে নেতানিয়াহু কেন যুদ্ধটা করতে চায়। এখন কথা আসে আমরা হিজবুল্লাহ কেন, কারণ হিজবুল্লাহ করে কি আপনার উত্তরাংশ, ইসরায়েলের উত্তরাংশ যেটা হাইফা এবং জাফা, এই ধরনের এলাকায় তারা আপনার বোম্বিং করতে পারে, তারা আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। পেট্রোকেমিক্যাল যে স্থাপনা আছে সেখানে তো ইয়েরা করেছে, সেখানে ইরান আক্রমণ করেছে, কিন্তু হিজবুল্লাহ যখন আক্রমণ করে সে কিন্তু করে এই এটাকে কি বলে, গ্যালিলিও বোধহয় বলে এটাকে, কি একটা ভ্যালি, মানে গ্যালিলির উপর একটা কি যেন নাম আছে এখানে, লিটানি রিভার বলা হচ্ছে। লিটানি রিভারের এই লিটানি রিভারটা হচ্ছে গিয়ে সাদার্ন লেবানন এবং নর্দার্ন ইসরায়েলের মাঝখানে। সেখান থেকে তারা বলতেছে যে আমরা 5 কিলোমিটার ধরে কেউ থাকতে পারবে না, ইসরায়েল বলছে যে লিটানি রিভারের উত্তরের 5 কিলোমিটার ধরে কেউ থাকতে পারবে না, আমরা ওটাকে একদম মিশিয়ে দিব, এবং মিশিয়ে দিয়েছেও তারা, যাতে ওখান থেকে কেউ ড্রোন না পাঠাতে পারে। আপনি জানেন যে একটা ড্রোনের সাধারণত রেঞ্জ এখন, বিশেষ করে যেগুলো অপটিক ফাইবার দিয়ে করছে, ওরা ফাইবার অপটিক্স দিয়ে করছে, সেটা 10 কিলোমিটার, 10 কিলোমিটার মতো তার থাকে। তাহলে 10 কিলোমিটার মধ্যে আমার এই ড্রোনটা ফেলতে হবে। সুতরাং ইসরায়েল চাচ্ছে তাকে 10 কিলোমিটারের দূরে সরিয়ে দিতে, আর ওরা চাচ্ছে যে 10 কিলোমিটার যাতে সরানো না যায়, যাতে তার আক্রমণটা চালাতে পারে। হিজবুল্লাহ আক্রমণটা চালাতে চাচ্ছে যাদের উপর আক্রমণ চালাচ্ছে, যেই উত্তরাংশের, ইসরায়েলের উত্তরাংশের যেসব মানুষরা থাকে, যারা এখন ওখানে থাকতে পারছে না, কারণ ওই আপনার সারাক্ষণ ধরে আপনার যদি সাইরেন চলে, আপনার সারাক্ষণ, তাহলে তার থাকতে পারে না, তারা ওখান থেকে ত্যাগ করে চলে গেছে, তারাই কিন্তু নেতানিয়াহুর কিন্তু বিরাট ভোটিং ব্লক। এবং তারা যদি ঠিকমতো, তারা যদি এইটা, তাদের প্রবলেম সলভ না হয়, অর্থাৎ হিজবুল্লাহকে যদি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না করা যায়, তাহলে তারা কিন্তু ভোট দিবে না। এবং তারা যদি নেতানিয়াহুর পক্ষে ভোট না দেয়, আপনি বুঝতে পারছেন কি হবে। এখন এখানে কথা আসেন যে এর মধ্যে কিন্তু আবার এটা আছে যে যেমন এদের আবার সব যারা বড় লোক বা যারা যারা এদের মধ্যে অবস্থাপন্ন ব্যক্তি, তারা মানে শিয়া লেবানিজ, তারা কিন্তু থাকে হচ্ছে গিয়ে বৈরুতের দক্ষিণের উপশহরগুলাতে। এর একটা নাম হচ্ছে দাহিয়া, এরা বলে দাহিয়া। এই দাহিয়াতেই আক্রমণ করাটা এখন ইসরায়েল চাচ্ছে, দাহিয়াতে আক্রমণ করতে, যাতে তারা শিয়া সমাজের যে নেতৃত্ব, সেই নেতৃত্বও যাতে এখানে থাকতে না পারে, সেই নেতৃত্বকে আপনি এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছেন। সুতরাং এইটা কখনো মতেই ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, এবং এই জন্যই ইরান যখন ইরান বলেছে যে তার রেড লাইন হচ্ছে
দাহিয়াতে আক্রমণ করলেই আমি তোমাকে আক্রমণ করব। এর আগে পর্যন্ত যখন লিটানি রিভারের আপনার নর্থে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আক্রমণ হয় নাই ইরান থেকে, কিন্তু এখন বলছে দাহিয়াতে আক্রমণ করলে আমরা করব। আপনি জানেন যে হুতিরাও আক্রমণ করেছে, একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আপনি বললেন যে তারা ইসরায়েল আপনার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স অ্যাটাক করেছে, উল্টো ইরান করেছে। তবে এইটা আমি মনে করি যে এটা বাড়বে না। কারণ হচ্ছে একটাই, কারণ আমরা জানি যে ইসরায়েল এই কোনো কিছুই করতে পারবে না যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া। যুক্তরাষ্ট্রের সহায়তা তারা না পেলে তারা কিছু করতে পারবে না। এবং নেতানিয়াহুর নির্বাচন কি হবে? তিনি কি নেতানিয়াহুর নির্বাচন হবে আর নাকি ট্রাম্পের নির্বাচনের কি হবে? রিপাবলিকানের নির্বাচনের কি হবে? রিপাবলিকানদেরও তো নভেম্বরে নির্বাচন। এখন ট্রাম্পের আবার হচ্ছে আপনার ট্রাম্পের স্বার্থ রক্ষা হয় যদি এই যুদ্ধ বন্ধ হয়ে যায়, যদি হরমুজ প্রণালী খোলা হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কি তার, এবং হ্যাঁ এটা হচ্ছে তার স্বার্থ। সুতরাং আমি যেটা মনে করি যে যুদ্ধ বন্ধ করাটা হচ্ছে গিয়ে ট্রাম্পের রাজনৈতিক স্বার্থ, যুদ্ধ চালিয়ে যাওয়াটা হচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ। সুতরাং দুইজনের রাজনৈতিক স্বার্থ একজন আরেকজনের মানে আপনার প্রতিপক্ষ হয়ে গেছে। ইতিমধ্যে কে জিতবে? আমরা মনে করি ট্রাম্প এখনো বলছে, এবং আমরাও মনে করি যে ট্রাম্প হয়তো শেষমেশ, হ্যাঁ ধরেন আর 10-12 দিন 15 দিনের মধ্যেই এইটা ব্যাপারে একটা চুক্তি করে ফেলতে হবে তাকে। আমি আপনাকে এর আগেও আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে চুক্তিটা কখন হবে। চুক্তি কিন্তু এখনো হয়নি। চুক্তিটা তখনই হবে যখন ইউরোপের আর দেখবেন জেট ফুয়েল নাই। যখন দেখবেন আর জেট ফুয়েল নেই, এন্ড অফ জুন আপনি দেখবেন তখন নির্বাচন, কারণ তখন আপনি দেখবেন যে চুক্তিটা হয়ে গেছে। এন্ড অফ জুন, বিগিনিং অফ জুলাই, আপনাকে এটা বলে গেলাম এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। রুবেল ভাই, তাহলে কি অবস্থা কি এবারে? ট্রাম্প এবং নেতানিয়াহু কি মুখোমুখি অবস্থা দাঁড়ায় গেছে? কে আসলে ছাড় দিবে? না, ওদের এই মুহূর্তে একটা টেম্পোরারি বেসিসে দুজনের স্বার্থ একটু দুই রকম। ঠিক আছে, সাকিব ভাইয়ের আলোচনা আমি খুবই মানে সহমত। দুজনের আলোচনা, কিন্তু আমি কথাটা আবার বললাম শব্দটা টেম্পোরারি বেসিসে। ঠিক আছে, দুজনের ইন্টারেস্ট একটু, দুজনের স্বার্থটা একটু পরস্পর বিপরীত মুখে এসে গেছে। একজনের জন্য দরকার যুদ্ধ কন্টিনিউ করা নেতানিয়াহুর জন্য, আর ট্রাম্পের জন্য দরকার হচ্ছে যুদ্ধটা বন্ধ করা। কিন্তু উভয়ের যে মানে যে জায়গায় মানে গেরো বাধা রয়েছে আর কি, হ্যাঁ, তাদের যে ডিপ স্টেট বলে শব্দ আছে, তাদের যে ইয়ার স্বার্থের জায়গাটা আছে। আবার দেখবেন যে আমেরিকার রাজনীতিতে, সেটা রিপাবলিকান পার্টি হোক আর ডেমোক্রেট পার্টি হোক, সেখানে কিন্তু জায়নিস্টদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। সেই অবদানটা শুধুমাত্র ভোটের ব্যাপার না, ভোটে করে তারা খুব, আমেরিকান জিউদের সংখ্যা খুব কম, তার চেয়ে এশিয়ানদের সংখ্যা বেশি, তার চেয়ে ওখানে মুসলিমদের সংখ্যা বেশি। বাংলাদেশেই মনে হয় ইয়াদের বংশোদ্ভূতদের ভোটারদের সংখ্যাও মনে হয় হচ্ছে জিউদের চেয়ে বেশি হয়ে যাওয়ার কথা দিনে। ঠিক আছে, কিন্তু যেইটা হচ্ছে ওখানে সবচেয়ে বেশি প্রভাবিত করবে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে, এবং ওদের কিন্তু একদম ওপেন, বাংলাদেশে তো চুরি চুপকে হয় আর কি, টাকা চাঁদা দেওয়া হয় লুকায় লুকায়। হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো, বড় বড় রাজনৈতিক দলকে লুকায় লুকায় টাকা দেয়। ওখানে লুকায় লুকায়, ওখানে শব্দটা স্পন্সর, হ্যাঁ, ওখানে কিন্তু এজেন্ট থাকে আর কি, বিভিন্ন রাজনৈতিক দল নেতার এজেন্ট থাকে। এজেন্টরা হচ্ছে প্লেয়ারদের যেমন স্পন্সর জোগাড় করা হয়, বলা হয় ফান্ড কালেকশন, একদম ফান্ড রেজিং, একদম ওপেনলি ব্যাপারটা, একদম মানে কোনো চুরি ওপেন করা হয়। এই যে ফান্ড, সেই ফান্ডটা থাকে হচ্ছে ইলেকশনের জন্য, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ফান্ডের ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখে কিন্তু জায়নিস্ট বিভিন্ন এমএনসিগুলা। এরা 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 কিন্তু ওইভাবেও হচ্ছে আবার ট্রাম্পকে নাকাল করার তাদের চান্স থাকে, সুযোগ থাকে আর কি। তো এই টোটাল যে সিস্টেমের মধ্যে আমেরিকা চলতেছে, আমার কাছে একটা খুব মনে আছে অনেক বছর আগে যখন হচ্ছে মাত্র ওবামা কথা বলা শুরু করেছেন, তার নির্বাচন করা শুরু করেছেন, তখন হচ্ছে আমাদের কাছে অনেক সময় ব্যাপারটা এরকম দাঁড়াইতো, আরে বাবা, ওবামা যদি জিতে যায় তো পৃথিবীটাই বদলে যাবে, আমেরিকা আর আমেরিকা থাকবে না, সাম্রাজ্যবাদী থাকবে না। তো তখন আমাদের এক হচ্ছে নেতা বলছিলেন যে দেখো, দুটো ঘটনা ঘটবে। কি ঘটনা? তোমরা দেখবা যে ওবামা জিতার পর ওবামা বদলে গেছে। ঠিক আছে, ওবামা আর ওবামা নাই, এইসব কথাবার্তা বলতেছে, তুমি এখন খুব অনুপ্রাণিত হচ্ছ, সেগুলো নাই, সে টোটাল বদলে গেছে। এটা একটা ঘটবে। আর যদি ধরো ওবামা না বদল হয়, হ্যাঁ, ওবামা যদি ওবামাই থেকে যায়, তাহলে ওবামা তোকে বাঁচতে দেবে না। তাকে জন এফ কেনেডিকে যেমন হত্যা করা হয়েছে, ওবামাকেও হত্যা করা হবে, ওবামা বাঁচবে না, সেই সিস্টেমের বাইরে চলে যায় আর কি। তো ট্রাম্প বাবাজি হচ্ছে কতটা সিস্টেমকে সে কাজে লাগাইতে পারবে, কতটা এটাকে ম্যানিপুলেট করতে পারবে, দিস ইজ ভেরি মাচ মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন আর কি। হ্যাঁ, অবশ্যই এটা হলো খুবই স্বাভাবিক যে
এই মুহূর্তে ট্রাম্পের যে জনপ্রিয়তার অবস্থা, যে নাকাল অবস্থা পৌঁছায় গেছে, তলানিতে পৌঁছায় গেছে, এটা নানা কারণে। ইরান হামলাটাও তো আমার মতে আমরা আলোচনা করেছি অতীতে এখানে বা বিভিন্ন জায়গায়, যে এটাও এক ধরনের ডিস্ট্র্যাকশন ট্রাম্পের থেকে। ট্রাম্প হচ্ছে এই অ্যাবসেন্ট ফাইল নিয়ে যেভাবে ফেসে গেছে, ঠিক আছে, সেখান থেকে মানুষের দৃষ্টিটা এড়ানোর জন্য তার দরকার ছিল আবার ইরানে একটা হামলা করা বা পৃথিবীর কোথাও একটা যুদ্ধ শুরু করা। সেই যুদ্ধ শুরু করতে গিয়ে আবার হরমুজ প্রণালীতে এসে আবার একটা ভাষা ভেসে গেছে, ঠিক আছে। ডলারের দাম নিয়ে টানাটানি লাগতেছে, আপনার হচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে এখানে যে অমানবিক ঘটনাগুলো ঘটতেছে, এতে হচ্ছে আমেরিকার সিভিল সোসাইটি, আমেরিকার সাধারণ জনগণ তারা ক্ষেপে উঠতেছে ট্রাম্পের উপরে। সব কিছু মিলে আবার ট্রাম্পের যে বন্ধু, একদম মানে তার ন্যাচারাল অ্যালাই, মানে যুগ যুগ ধরে তার সমস্ত সুকর্ম এবং কুকর্মে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কুকর্মের অ্যালাই হচ্ছে আপনার যুক্তরাজ্য, ব্রিটেন। ব্রিটেন দেখা গেছে এই ক্ষেত্রে তারা বলছে আমি তোমার সাথে থাকতে পারছি না আর কি। তো এরকম যে পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র পড়ে গেছেন, যে আর সেই বিশ্ব নেতার আসনটাই আর নাই, ঠিক আছে, আসনটাই এই ইরান ঘটনা দিয়ে তার হাত থেকে ছড়ে যাচ্ছে। এইগুলা সব কিছু রিকভার করবার জন্য তাকে তো হচ্ছে এখন হচ্ছে রিভার্স করতে হবে, ঘুরে আসতে হবে। তারপর উনি আবার খুব ডায়লগ টায়লগ দিয়ে তিনি যে রেসিপ্রোকাল যে ট্যাক্স পৃথিবীতে বিভিন্ন দেশের উপর চালু করে তার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করতেছেন, সেটা নিয়েও তিনি বিপদে পড়ে গেছেন। তার দেশের কোর্ট আবার এটাকে বাতিল করে দিয়েছে আর কি। সব কিছু মিলিয়ে তিনি অর্থনীতিকে না সামাল দিতে পারতেছেন না, তিনি যে কূটনীতি বা রাজনীতি, সারা বিশ্ব রাজনীতির সাথে যেভাবে খেলার চেষ্টা করছেন, এটাকে নিয়ে খুব ডিফিকাল্ট পজিশনে পড়ছে আর কি। জি। তবে এটা আমাদের দেখার বিষয় যে কি ঘটনা আগামী কয়েক মাসখানেকের মধ্যে ঘটবে আর কি। তবে এই সাকিব ভাইয়ের এই ঘটনা খুব চমৎকার যে জুন মাস, জুনের মধ্যে একটা ট্রিটি হবে, পিস ট্রিটি হতে পারে। জি, শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একেবারে শেষ পর্যায়ে করব সাকিব ভাইকে দিয়ে। আলোচনা একটি চলছিল যে যুদ্ধ কিভাবে একেবারে যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় বা বন্ধ করা যায়, যে এই অবস্থা কি সেই আলোচনা কি দেখছেন, সেই আলোচনার ভবিষ্যৎটা কি? আলোচনা খুব একটা হচ্ছে না আসলে, আলোচনা হয়ে গেছে। আলোচনা হচ্ছে ইরান ভেরি ভেরি ক্লিয়ার অ্যাবাউট, এবং ইরান এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। হ্যাঁ, আমি আপনার থেকে দুই একটা সময় নিব, কয়েকটা মিনিট। হ্যাঁ, একটু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আপনার এখানে, আমি করতে চাই, উঠাইতে চাই। কিন্তু আমি মনে করি নেগোসিয়েশন ইজ অলমোস্ট ডান। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যুদ্ধ বন্ধ। দেয়ার ক্যানট বি এনি ওয়ার। তাহলে ইরান হরমুজ খুলবে না। সুতরাং আগে যুদ্ধ বন্ধ হতে হবে, তারপরে সে হরমুজ খুলবে, তারপরে সে আস্তে আস্তে নিউক্লিয়ার করবে, আর ওদের যে আপনার ফ্রোজেন অ্যাসেট আছে, ওদের যেগুলো আটকে দিয়েছিল, সে টাকা সে ফেরত দিবে। এই হচ্ছে গিয়ে বেসিক অবস্থা। হ্যাঁ, এবং এগুলোতে ইরানের যে আমি মনে করি ডিমান্ড, এটা আমেরিকা মেনে নিয়েছে। আসলে এইখানে খুব একটা চেঞ্জ হবে না। প্রবলেম কিন্তু এখানে হচ্ছে কি, যে যেহেতু ইসরায়েলের সাথে এই যে ঝামেলাটা হচ্ছে এখন, আপনার ইসরায়েলের ব্যাপারে আমেরিকার পাবলিক সাপোর্ট কমে গেছে। এই যে ইরান যুদ্ধ করাতে ইসরায়েলেরও অনেক সমালোচনা হচ্ছে। এই জন্য ইসরায়েল কি করেছে, ওদের এই আপনার আমেরিকান কংগ্রেস এবং সিনেট, সেখানে তারা প্রচণ্ডভাবে যেটা করেছে, মানে চেষ্টা করছে এবং জোরের সাথে, সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার ডিফেন্স এবং ইন্টেলিজেন্স অপারেশন তারা মার্জ করে ফেলবে। কিন্তু আপনি চিন্তা করেন, এটা মার্জ করবে তারা যদি মার্জ করে, তার মানে বাংলাদেশের ব্যাপার আমি বলতে চাই, যে বাংলাদেশের এখানে যেটা দেখা যাচ্ছে, যে একদিকে হচ্ছে ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা, আরেকদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ, চায়না, পাকিস্তান, টার্কি। আমি কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি আমেরিকার সাথে যদি আকসা এবং জিএসএমওএ, যে এমআইএ বোধ হয়, হ্যাঁ, ওই যে কতগুলো নাম, জিসোমিয়া, এই যে আপনার এই এগ্রিমেন্টগুলো যদি করেন, আমি জানি যে বাংলাদেশের সাথে আমেরিকার ইন্টেলিজেন্স আছে, কর্পোরেশন, আমি এটার ভিতরে ঢুকছি না, বেশি বলছি না, কিন্তু আছে। এইগুলো করা কেমনে আমরা করব? কারণ আমাদের এখন যা যা আপনি করতেছেন টার্কির সাথে বা পাকিস্তানের সাথে, সবগুলো আমেরিকা যদি জানতে পারে, সে এগুলো সব ইসরায়েলকে জানাই দিবে, সে সবগুলো এগুলো ইন্ডিয়াকে জানাই দিবে, এটা জানাবেই। সো আমি যেটা বলতে চাই, যে যদি এই এনডিএতে, ওদের ন্যাশনাল ডিফেন্স অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটাতে ওরা আপনার ইয়েগুলো করছে, সিআইএ এবং ডিফেন্স, পেন্টাগন আর ইসরায়েলের সাথে এক হয়ে যাবে, তারা মার্চ করবে। যদি এটা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু একটা বড় সিদ্ধান্তের কিন্তু সময় এসে গেছে।
এটা বলে আমি আপনার এখানে শেষ করতে চাই। জি, শেষে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেলাম সাকিব ভাইয়ের কাছ থেকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।